আছে। তো আজকে তোমাদের যেটা নির্ধারিত ছিল মেটাবলিক সিনড্রোম, ওটা আমি পরে এক সময় তোমাদের ক্লাস নিব। তো আমি একটু অ্যাম্বুলেটরি ইসিজি নিয়ে তোমাদের সাথে কিছু বেসিক কথাবার্তা বলি, ঠিক আছে? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা খুব কম পড়ানো হয়, কাজেই এটা একটু তোমরা জেনো। কেউ কেউ হয়তো আগেও শুনে থাকতে পারো, তাদের একটা রিক্যাপিচুলেশন হবে। তো অ্যাম্বুলেটরি ইসিজি তোমরা জানো যে এটাতে জাস্ট এটা এক ধরনের বিশেষ ইসিজি যেটা বেশি সময় ধরে রেকর্ড করা হয়, সাধারণত কমপক্ষে 24 ঘন্টা, আর বেশি হলে এটা 7 দিন কিংবা অনেক বেশিও হইতে পারে, হ্যাঁ, মান্থস টুগেদার হইতে পারে। এবং এটার একটা মেইন পারপাস থাকে হচ্ছে অ্যারিথমিয়া ডিটেকশন। তো এবং আইডিয়াটা হচ্ছে যে এটা রিয়াল ওয়ার্ল্ডের মানে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ পেশেন্ট তার ডে টু ডে অ্যাক্টিভিটি সবই করবে, করতে করতে তার জাস্ট এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্টটা রেকর্ড করা হবে। এইটা হচ্ছে এটার অ্যাডভান্টেজ। ইসিজির ডিসঅ্যাডভান্টেজ কি? ইসিজি হচ্ছে স্ন্যাপশট অফ টাইম, যার জন্য ওই সংক্ষিপ্ত সময়ে যদি কোনো প্রবলেম অথবা অ্যারিথমিয়া আসে সেইটা সে বুঝতে পারে, আদারওয়াইজ সে পিক করতে পারে না। কিন্তু হলটার যেহেতু প্রলং টাইমের জন্য রেকর্ড করে, কাজে সেই ক্ষেত্রে চান্স অফ ডিটেকশন অফ অ্যারিথমিয়াটা বেড়ে যায়। এখন এইটার একটা সুন্দর নাম আছে, সেই নামটা হচ্ছে অ্যাম্বুলেটরি ইসিজি মনিটরিং। এখন এই অ্যাম্বুলেটরি ইসিজি মনিটরিং, এখন জানো যে অনেক অ্যাম্বুলেটরি জিনিসপত্র হচ্ছে, অ্যাম্বুলেটরি ইসিজি মনিটরিং, অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং, তাই না? এরকম বিভিন্ন ব্যাপার ট্যাপার হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে যেন বাস্তব জীবনে যে পিকচার সেটা যেন পাওয়া যায়, সেটা হচ্ছে উদ্দেশ্য। তো আমরা কমনলি যে অ্যাম্বুলেটরি ইসিজি মনিটরিং ইউজ করি, তার একটা হচ্ছে হল্টার মনিটর, যেটা সবচেয়ে বেশি পপুলার, সবচেয়ে বেশি ইউজ হয় আমাদের দেশে সহ। এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে 24 ঘন্টা পর্যন্ত রেকর্ড করা হয়। বিশেষ ক্ষেত্রে তুমি যদি চাও, আমরা এই আমাদের কমনলি অ্যাভেলেবল মেশিনেই 48 ঘন্টা পর্যন্ত রেকর্ড করতে পারি, কিংবা করা হয়ও কোনো অনেক ক্ষেত্রে আর কি। এটা একটা। আর সেকেন্ড যেটা ইউজ হয় কিন্তু হল্টারের মতো অত ফ্রিকোয়েন্টলি ইউজ হয় না, সেটা হচ্ছে ইভেন্ট রেকর্ডার্স। এই ইভেন্ট রেকর্ডার্স এর সুবিধা হচ্ছে যে এইটা তোমার ওই 48 ঘন্টার পরেও রেকর্ড করা যায়, 7 দিন কিংবা আরো বেশি সময় রেকর্ড করা যায়। তো ইভেন্ট রেকর্ডারের জন্য এটা হচ্ছে সুবিধা। যেসব অ্যারিথমিয়া দেখা যাচ্ছে যে এই 24 ঘন্টার মধ্যেও আসে না, ইনফ্রিকুয়েন্টলি হয়, সেসব ক্ষেত্রে ইভেন্ট রেকর্ডার তোমাকে হেল্প করতে পারে। আর এর নেক্সট যেটা, সেটা হচ্ছে ইমপ্লান্টেবল লুপ রেকর্ডার। এইটার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এরকম অ্যারিথমিয়াও থাকতে পারে যে অ্যারিথমিয়াটা ওই 7 দিনেও আসে না, হয়তো কয়েক মাসে একবার হঠাৎ করে অ্যারিথমিয়া হইলো, 6 মাসে একবার হইলো। এখন তাদের ক্ষেত্রে কি করণীয়? তাদের ক্ষেত্রে তো ওই অ্যারিথমিয়া রেকর্ড করাটা অল্টার করে সম্ভব না, ইভেন্ট রেকর্ডারেও সম্ভব নাও হইতে পারে। সেসব ক্ষেত্রে আরো মানে প্রলংড টাইমে রেকর্ডিং, ইসিজি রেকর্ডিং এর দরকার হয়। এবং সেই ক্ষেত্রে ওই ডিভাইসটা তোমার এমন ভাবে শরীরে সেট করা হয় যে একেবারে জাস্ট স্কিন ইনসিশন দিয়ে সাবকিউটেনিয়াসলি এটাকে ইমপ্লান্ট করা হয়। করার জন্য যেটা হয় যে ওই মানুষ ঘুমাচ্ছে, গোসল করছে, যা করছে সবকিছুর মধ্যেই কোনো ডিস্টার্ব করতেছে না, জাস্ট কন্টিনিউয়াস রেকর্ডিং হচ্ছে। তো এই ইমপ্লান্টেবল লুপ রেকর্ডারের এটা হচ্ছে অ্যাডভান্টেজ। কাজে যেসব ফ্রিকোয়েন্ট অ্যানিমিয়া মোর ইনফ্রিকোয়েন্ট, তাদের ক্ষেত্রে ইমপ্লান্টেবল লুপ রেকর্ডার হচ্ছে শেষ আনসার। এখন এই অ্যাম্বুলেটরি ইসিজি মনিটরিংটা কেন দরকার? কমন ইন্ডিকেশন যেটা, সেটা হচ্ছে যে যদি কারো প্যালপিটেশন অফ আনসার্টেইন ইটিওলজি থাকে, তখন কিন্তু সেই ক্ষেত্রে এরকম হল্টার মনিটর খুব কমনলি আমরা ইউজ করি আর কি। এছাড়া সিনকোপ অথবা প্রি সিনকোপ, হোয়ার অ্যারিথমিয়া ইজ সাসপেক্টেড অ্যাজ দ্য আন্ডারলাইং কজ। তার মানে সিনকোপ তো অনেক কারণেই হতে পারে। সেই অনেক কারণের মধ্যে যদি আমি মনে করি যে এই সিনকোপ অথবা প্রি সিনকোপের কারণ হচ্ছে আন্ডারলাইং কোনো অ্যারিথমিয়া, তখন কিন্তু সেটাকে আমরা ডায়াগনোসিস কনফার্ম করার জন্য এই হল্টার মনিটর অথবা অ্যাম্বুলেটরি ইসিজি মনিটরিং এর আশ্রয় নিতে পারি, আমরা এটা করতে পারি। এছাড়া কিছু লেস কমন ইন্ডিকেশন আছে, তার মধ্যে যেমন একটা হচ্ছে যে যদি কোনো কারো পেসমেকার করা থাকে, পার্মানেন্ট পেসমেকারের পেশেন্ট, তাহলে আমি চিন্তা করছি যে বোধহয় এই পেশেন্টের পেসমেকারটা মাঝে মাঝে ম্যালফাংশন হয়, তখন সেটা ডায়াগনোসিস করার জন্য আমরা এরকম হল্টারের আশ্রয় নিতে পারি। এছাড়া কখনো কখনো পোস্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন পেশেন্টের ক্ষেত্রে করা হয়, যে তার কোনো অ্যারিথমিয়া হচ্ছে কিনা,
এইসব মেইনলি দেখার জন্য, অথবা রিস্ক অফ ডেথ কেমন এগুলো বোঝার জন্য। কখনো কখনো ফলো আপ অফ অ্যারিথমিয়া অন মেডিকেল থেরাপি, আমি ট্রিটমেন্ট দিচ্ছি, ড্রাগ ট্রিটমেন্ট দিচ্ছি, ধরো আমিওডারন দিচ্ছি অথবা সোটালল দিচ্ছি, তো এই ধরনের ওষুধ কতটুকু তার অ্যারিথমিয়াকে সাপ্রেস করছে, কন্ট্রোল করছে, এটার তো একটা অনেক সময় অবজেক্টিভ এভিডেন্স দরকার। সেই অবজেক্টিভ এভিডেন্সের জন্য কখনো কখনো আমরা এই অ্যাম্বুলেটরি ইসিজি মনিটরিং করি। এখন এই যে বললাম যে একাধিক ধরনের অ্যারিথমিয়া ডিটেকশন ডিভাইস যে অ্যাভেলেবল, কেন এতগুলো দরকার হলো কেন? তোমাদেরকে অলরেডি বলা হয়েছে যে আমার অ্যারিথমিয়া কত ফ্রিকোয়েন্ট তার উপর নির্ভর করতে করে হচ্ছে যে আমি কোন ধরনের ডিভাইস বেশি এফিশিয়েন্টলি ইউজ করতে পারি। যদি খুব ফ্রিকোয়েন্টলি হয়, তাহলে ডেইলি হয় ধরো, তাহলে সেই ক্ষেত্রে বরং হল্টার মনিটরিং আনাফ হইতে পারে। দেখো, যেমন এই সিনকোপ এবং অ্যারিথমিয়া ডিটেকশনে ওভারঅল যে তোমার এটার সেন্সিটিভিটি, সেটা কিন্তু খুব একটা ভালো না। সিনকোপের ক্ষেত্রে লেস দেন 20% ক্ষেত্রে হল্টার মনিটর তোমাকে ক্লু দিতে পারে, আর অ্যারিথমিয়ার ক্ষেত্রে অ্যারাউন্ড 35% এটা হচ্ছে হল্টার মনিটর। ইভেন্ট রেকর্ডারের ক্ষেত্রে যেহেতু এটা লম্বা সময় ধরে করে, উইকস অর মান্থস, কাজে এই ক্ষেত্রে চান্স অফ ডিটেকশনটা আরো বেড়ে গেল। এখানে সিনকোপের ক্ষেত্রে 60%, অ্যারিথমিয়ার ক্ষেত্রে 80% সেন্সিটিভিটি। এবং ইমপ্লান্টেবল লুপ রেকর্ডার কিন্তু তোমার 36 মান্থস, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি সময় ধরে। তার মানে দেখো 3 × 36 মাস, মানে 3 বছর ধরে পর্যন্ত ইমপ্লান্টেবল লুপ রেকর্ডার রাখা যায়, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি রাখা যায়। কাজে সেসব ক্ষেত্রে তোমার চান্স অফ অ্যারিথমিয়া ডিটেকশন, স্পেশালি দোজ হু আর ভেরি ইনফ্রিকুয়েন্ট, ক্যান বি ডিটেক্টেড বাই দিস মিনস, তাই না? তাহলে এগুলো হেল্প করতে পারে। হলে আমাকে জানাই। আচ্ছা, এরপরে দেখো যে তুমি এখন এগুলোর মধ্যে কোনটা চুজ করবা। যেটা বললাম যে কত ইনফ্রিকুয়েন্ট অথবা ফ্রিকুয়েন্ট তোমার অ্যারিথমিয়ার, পেশেন্টের অ্যারিথমিয়া, তার উপর ডিপেন্ড করবে তুমি কোনটা করবা। সেটা তুমি ভালো করেই বুঝলে। এখন এখন হচ্ছে যে জিনিসটা নিয়ে আমরা আসলে সবসময় করি ডে টু ডে লাইফে, সেটা হচ্ছে হল্টার মনিটর। এখন পরবর্তী যে আমাদের আলোচনা, সেটা মেইনলি হল্টার মনিটর নির্ভরই হবে। তো তোমরা জানো যে হল্টার মনিটর, হল্টার একজন ব্যক্তির নাম, সেই ব্যক্তির নাম অনুসারে এটার নামকরণ করা হচ্ছে হল্টার মনিটর। কেউ কেউ বলে হল্টার ইসিজি, 24 আওয়ার্স হল্টার মনিটরিং, 24 আওয়ার্স হল্টার ইসিজি, সব ঠিক, যাই বলবা তাই ঠিক আছে। তো এটা কন্টিনিউয়াসলি রেকর্ড করে। তোমরা জানো যে এই যে হল্টার মনিটরের পারপাস কিন্তু ইসিজি ডায়াগনোসিস করার সবকিছু সে করতে পারে না, কারণ এখানে তো স্পেশালাইজড 3টা লিড ইউজ করা হয়, অথবা কম বেশি করা যেতে পারে। এখন এমন হল্টার মনিটরও আছে যে একেবারে 12 লিড হল্টার মনিটরিংও করা যায়। তো যাই হোক, তো মেইনলি হচ্ছে এর পারপাস হচ্ছে অ্যারিথমিয়া ডিটেকশন। তো হল্টার মনিটর যখন কারো বডিতে সেট করা হয়, এখন আস্তে আস্তে এই ডিভাইসগুলো প্রথমে বড় ছিল, এগুলো ছোট হইতে হইতে এখন মোবাইল ফোনের সাইজ অথবা তার চেয়েও ছোট সাইজ হয়ে গেছে এই হল্টার মনিটর। এবং এইটা শরীরের সাথে অ্যাটাচ করা হয়, সাধারণত বেল্ট দিয়ে বেঁধে দেওয়া হয়। এবং আইডিয়াল নিয়ম হচ্ছে যে এই ডিভাইসটা শরীরের সাথে যখন থাকবে, তখন কিন্তু এটা নিয়ে পেশেন্ট সবকিছু করবে। সে বাজারে যাবে, সে অফিসে যাবে, শুধু একটা জিনিস সে করতে পারবে না, সেটা হচ্ছে সে গোসল করতে পারবে না। কারণ গোসল করলে যেহেতু তার লিড গুলো উঠে যাবে, এটা করা সম্ভব না। আদারওয়াইজ এনকারেজ করা হয় যে হল্টার মনিটর শরীরের সাথে লাগানো অবস্থায় সে তার ডে টু ডে লাইফের সবকিছুই করবে, যাতে রিয়াল পিকচারটা পাওয়া যায়। এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস যেটা অনেক সময় আমাদের খুবই নেগলেক্টেড, সেটা হচ্ছে যে অবশ্যই ভালো করে বলতে হবে যে হল্টার মনিটরের যখন পেশেন্টকে কাউকে অ্যাডভাইস করা হলো এবং টেকনিশিয়ান যখন তার গায়ে এটাকে সেট করলেন, তখন কিন্তু পেশেন্টকে একটা কাগজ অথবা একটা ছোট ডায়েরি দিয়ে দিতে হবে। বলতে হবে যে এই যে 24 ঘন্টা আপনার শরীরের সাথে এই ডিভাইসটা আটকানো থাকবে, এই 24 ঘন্টার মধ্যে আপনার যদি কোনো অসুবিধা অনুভব করেন, অসুবিধা মানে কি, সেটা হইতে পারে বুক ধড়ফড় করা হইতে পারে, আপনার মাথা চক্কর যেতে পারে, পড়ে যেতে পারেন, অথবা অন্য কোনো রকম যদি খারাপ লাগে, সেই খারাপ লাগাটা আপনি আপনার ফিলিংসটা ডেট টাইম দিয়ে কি খারাপ লাগলো সেটা আপনি লিখে রাখবেন। এটাকে বলা হয় হচ্ছে ইভেন্ট লগ অথবা ইভেন্ট ডায়েরি। এই যে ডায়েরিটা, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমার হল্টার ফাইন্ডিং যাই হোক না কেন, সেটা যদি তুমি ক্লিনিক্যাল যে তোমার প্রেজেন্টেশন, সেটার সাথে যদি মানে ইন্টারপ্রেট না করো, কোরিলেট না করো, তাহলে কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রে খুব একটা ভালো
ইনফরমেশন দিবে না অথবা সিদ্ধান্ত নিতে তোমাকে হেল্প করতে পারবে না। তার মানে অবশ্যই ওই নেগলেক্টেড পার্টটা তোমরা যখন ভবিষ্যতে কার্ডিওলজিস্ট হিসেবে প্র্যাকটিস করবা অথবা অ্যাডভাইস করবা, দয়া করে ভুলো না। এবং তোমরা যে সেন্টারে যেখানে কাজ করবা সেখানে তোমার সেই টেকনিশিয়ান টেকনোলজিস্টকে দয়া করে বলো যে প্রত্যেক পেশেন্টকে হল্টার যখন করা হবে তখন যেন তাদেরকে একটা মিনিমাম একটা কাগজের শীট দিয়ে বলা হয় যে এই সময়ের মধ্যে যদি কোনো কষ্ট হয়, কোনো সমস্যা হয়, তাহলে সেটা যেন করে। এটা খুবই ইম্পর্টেন্ট। পরে তোমাকে যখন এই প্রিন্ট আউটটা দিবে তার সাথে সাথে তুমি এইটা মিলাইবা, এটাকে কোরিলেট করবা। এই ইভেন্ট রেকর্ডার গুলা যেটা বললাম যে দুই রকম হয়। পরে আমি ক্লাস নিচ্ছি, তুমি এসে আমার রুমে আসো না। না 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 করে না। আচ্ছা, তাহলে কি হলো যে এই যে বললাম যে ইভেন্ট রেকর্ডার হচ্ছে দুই ধরনের হয়। তো সাধারণত এক ধরনের যেটা হয় যে পেশেন্ট যখন ফিল করলো, ধরো যে আমার এখন বুক ধরফর করতেছে, তো এই ডিভাইসটা বুকের কাছে নিয়ে পেশেন্ট জাস্ট একটা সুইচ অন করলো, এই ডিভাইসের সাথে ইয়ের কানেকশন থাকে, সারফেসের ইয়ে থাকে, তখন এটা মানে পেশেন্ট অ্যাক্টিভেটেড। অথবা কোনো কোনো ডিভাইস আছে যে যখন এরকম প্যালপিটেশন হচ্ছে ডিভাইস ক্যান ইটসেলফ at that time record the event, এরকম হতে পারে। যাই হোক, তো ইভেন্ট রেকর্ডার হচ্ছে একটা, আমরা কম ইউজ করে এটা নিয়ে ডিসকাস আমি করতে যাচ্ছি না। জিও প্যাচও এক ধরনের এই ইভেন্ট রেকর্ডার, এটা আমি বলছি না। এর ইমপ্লান্টেবল লুপ রেকর্ডার গুলো কয়েকটা ভালো ব্র্যান্ড পাওয়া যায়। এগুলো বললাম যে সাবকিউটেনিয়াসলি এটাকে করা হয়, ইমপ্লান্ট করা হয়, এবং ব্যাটারি লাইফ সাধারণত 36 মান্থস পর্যন্ত হতে পারে এই ইমপ্লান্টেবল লুপ রেকর্ডার। দিন দিনই এগুলার চেঞ্জ হচ্ছে, উন্নতি হচ্ছে, কাজেই হয়তো ভবিষ্যতে আরো এফিশিয়েন্ট রেকর্ডার চলে আসবে। তো আমরা যেটা ওই হল্টার ইসিজি যখন আমরা দেখব, যখন তোমার কাছে একটা পেশেন্টের হল্টার রেকর্ডিং হয়ে গেল, তখন আলটিমেটলি কি হলো, 24 ঘন্টা পরে এই যে যখন থেকে শুরু হইলো তার থেকে 24 ঘন্টা যে রাখলো শরীরে, এই সময়টাকে হল্টারের ভাষায় বলে হুক আপ টাইম। হুক আপ টাইম, এই হুক আপ টাইমটা সাধারণত 24 ঘন্টা হয়। তো এই 24 ঘন্টা পরে ওই সংশ্লিষ্ট টেকনোলজিস্ট অথবা টেকনিশিয়ান ওইটা খুলে নেবে শরীর থেকে। খুলে নেওয়ার পরে যেটা করবে কি, ওর ভিতরে একটা কার্ড রিডার থাকে, সেই কার্ড রিডারটা খুলে নিয়ে এটা কম্পিউটারে অ্যানালাইসিস করবে। কম্পিউটার আগে থেকে সফটওয়্যার ইনস্টল করা থাকে। যখন কম্পিউটারে অ্যানালাইজ করবে তখন কিন্তু ওই সফটওয়্যার নির্ভর একটা পুরা ওই ট্রেসিং এর প্রিন্ট আউট সহ কম্পিউটার যেরকম বিভিন্ন রকমের ইন্টারপ্রিটেশন করলো সেটার সামারি গুলা প্রথম পেজে সুন্দর করে চলে আসবে। এখন তোমাকে কি করবে, তোমাকে ওই সংশ্লিষ্ট তোমার টেকনোলজিস্ট সে করবে কি, ওই প্রিন্ট আউটটা বের করে, সেটা হইতে পারে 20 পৃষ্ঠা, সেটা হইতে পারে 50 পৃষ্ঠা, এরকম একটা প্রিন্ট আউট তোমাকে দিয়ে দিবে। এই প্রিন্ট আউট তোমার হাতে ধরাই দিলে এখন তোমার কাজ হচ্ছে এটা নিয়ে ইন্টারপ্রেট করা, ওটাকে যাচাই করা, কম্পিউটার কি করলো সেটাকে অ্যানালাইসিস করা এবং একটা সিদ্ধান্ত দাও। তুমি যদি এটা সম্বন্ধে মোটামুটি ভালো আইডিয়া রাখো তাহলে তুমি এটা কনফিডেন্টলি এটা ইন্টারপ্রেট করতে পারবে। আদারওয়াইজ অনেক সিনিয়রও যেটা করে সেটা হচ্ছে যে ওই কম্পিউটার যা নিচে একটা অটো রিপোর্ট, একটা জেনারেটেড রিপোর্ট যেটা থাকে, ওটাতে চোখ বুঝে সিগনেচার করে দিয়ে 600 টাকা পকেটে নিয়ে চলে যায়, বুঝছো? কাজেই ভালো করে জানতে হবে, এটা কিন্তু কোনো মাফ নাই, না হলে বিপদে পড়বে। তো এই হলটার শরীরের সাথে সেট করার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রথমে সুন্দর করে ওই সাইটটা প্রিপেয়ার করতে হবে। সাইট প্রিপারেশন মানে কি, যেমন ধরো মেল পেশেন্টদের ক্ষেত্রে তো চেস্ট হেয়ার থাকে, সেগুলোকে যতটুকু সম্ভব ট্রিম করতে হবে, অথবা তোমার ওই ভালো করে ময়লা থাকলে সেগুলোকে স্পিড দিয়ে পরিষ্কার করে নিয়ে সুন্দর করে এটা করতে হবে। না হলে কি হবে, সিগন্যাল গুলা ভালো আসবে না, ইসিজি রেকর্ডিং এ আর্টিফ্যাক্ট থাকবে বেশি। আর যেটা বললাম যে ইভেন্ট ডায়েরিটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের খুবই নেগলেক্টেড। কোরিলেশন যদি না করো তাহলে কোনো লাভ নাই। এখন হলটারে আসলে আমরা কি কি প্যারামিটার দেখি, বেসিক্যালি আমরা কিছু কিছু জিনিস, কয়েকটা জিনিস এখানে দেখি। তার মধ্যে একটা জিনিস দেখি হচ্ছে হার্টবিট। টোটাল হার্টবিট পেশেন্টের কত, কোন সময়ের মধ্যে, 24 ঘন্টার সময়ের মধ্যে, ডিউরিং হুক আপ টাইম টোটাল কত ছিল, এভারেজ কত, ম্যাক্সিমাম কত, মিনিমাম কত, এবং অনেক ক্ষেত্রে এগুলার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন থাকে যেটাকে বলা হচ্ছে হার্ট রেট হিস্টোগ্রাম। এখন
এটি কি তুমি বসে বসে করবা? তোমার দরকার নাই, কারণ কম্পিউটার তোমার এই আলাদিনের দত্তের মতো তোমার সে সুন্দর করে এই কাজটা করে ফেলবে। তুমি শুধু দেখবা যে কম্পিউটার কি রাইট থিং করেছে না কম্পিউটার ওয়াজ রং। দ্য ইনফরমেশন provided by the computer is wrong or right, that must be validated by an efficient interpreter, মানে কার্ডিওলজিস্ট। এটা কিন্তু তোমাকে খেয়াল করতে হবে, কারণ কম্পিউটার হচ্ছে বোকা জীব। ওকে যা ইনফরমেশন দেওয়া আছে ও কিন্তু ঠিক সেই অনুযায়ী সে করবে, সে এদিক ওদিক তাকাবে না। সে আর্টিফ্যাক্ট কেও কোনো কোনো সময় ট্রু অ্যারিথমিয়া মনে করতে পারে। আমি তোমাদেরকে এক্সাম্পল দেখাবো। তাহলে একটা হচ্ছে হার্টবিট, নেক্সট হচ্ছে যে একটোপিক বিট অথবা এপিসোডস, এগুলো আছে কিনা। এটা কিভাবে, ওই প্রোগ্রামটাই এমন ভাবে করা থাকে যে এই কনফিগারেশন হলে আগে আসলে পরে আসলে ওটাকে সে একটোপিক হিসেবে কাউন্ট করে এই কম্পিউটার সফটওয়্যার। আচ্ছা, তো এই একটোপিক বিট কাউন্টার অটোমেটিক সেগুলো কাউন্ট করে তোমাকে একটা ওখানে মানে ভ্যালু দিবে। তুমি শুধু দেখবা যে সে কি আর্টিফ্যাক্ট কে একটোপিক বানাইলো নাকি ট্রু একটোপিক কে একটোপিক বানাইলো, এটা তোমাকে খেয়াল করতে হবে। আচ্ছা, নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে রিদম স্ট্রিপ। এই রিদম স্ট্রিপটাই হচ্ছে আসলে হল্টারের প্রাণ। এই রিদম স্ট্রিপটা কি? রিদম স্ট্রিপ হচ্ছে যে ওই যে ভিতরে যে ইসিজি ট্রেসিং, লম্বা ট্রেসিং থাকে, কন্টিনিউয়াসলি হইতেই থাকে, এটাই হচ্ছে আসল, কারণ এখান থেকে আমরা ম্যাক্সিমাম ইনফরমেশন পাই। এই রিদম স্ট্রিপে 3টা জিনিস বেসিক্যালি দেখা হয়, মনে রাখবা, সারা জীবন রিপোর্ট কিন্তু করতে হবে। তো এই যে 3টা জিনিস দেখা হয়, 3টা ডাটা দেখা হয়, তার মধ্যে একটা হচ্ছে বেসিক রিদমটা কি। বেসিক রিদম মানে কি? এই 24 ঘন্টাতে বেশিরভাগ সময় পেশেন্টের আসলে কোন রিদম ছিল, এটাই হচ্ছে বেসিক রিদম। সেই বেসিক রিদমের উপর মাঝে মাঝে অ্যারিথমিয়ার এপিসোড হতে পারে, হোক গা, কিন্তু ম্যাক্সিমাম টাইমে কোন রিদমটা ছিল তার, এটা কি সাইনাস রিদম ছিল, এটা কি নন সাইনাস কোন রিদম ছিল, সেটা তোমাকে ওইটা দেখে বুঝতে হবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু মেক কমেন্টস অন অ্যারিথমিয়া। তাহলে বেসিক রিদমের পরে নেক্সট ইম্পর্টেন্ট প্যারামিটার এবং প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে অ্যারিথমিয়া। এই অ্যারিথমিয়া আছে কি নাই, থাকলে অ্যারিথমিয়া কি ট্যাকি অ্যারিথমিয়া না ব্র্যাডি অ্যারিথমিয়া, সেই ট্যাকি অ্যারিথমিয়া অথবা ব্র্যাডি অ্যারিথমিয়ার ঠিক টাইপটা কি, নেচারটা কি, এগুলো তোমাকে বলতে হবে। এটা সিগনিফিক্যান্ট কিনা এটা বলতে হবে। লাস্ট ওয়ান এই 3টার মধ্যে, সেটা হচ্ছে এসটি ডেভিয়েশন। এসটি ডেভিয়েশন হচ্ছে এটা কি এসটি কি আপ হলো না ডাউন হলো। এটা মনে রাখবা, হল্টারের মেইন পারপাস কিন্তু ইসকেমিক হার্ট ডিজিজ ডায়াগনোসিস করা না, অ্যাকিউট এমআই ডায়াগনোসিস করা না, আনস্টেবল অ্যাঞ্জিনা ডায়াগনোসিস করা না, কিন্তু তার মেইন যে অবজেক্টিভ, তার সাথে অ্যাডিশনালি সে কখনো কখনো এই ইনফরমেশন দিতে পারে। সেই যে দিতে পারে, সেটা কিভাবে দিতে পারে? বাই documenting the changes in ST deviation that may be elevated, may be depressed. আরেকটা ইম্পর্টেন্ট প্যারামিটার আছে, যদিও এটা বেশিরভাগ ক্ষেত্রে নেগলেক্টেড, আমরা খুব একটা এটা দেখি না, ওভারলুক করি, এবং এটা অনেক ক্ষেত্রেই খুবই চমৎকার একটা রিসার্চ টুল, সেটা হচ্ছে হার্ট রেট ভ্যারিয়েবিলিটি। এই হার্ট রেট ভ্যারিয়েবিলিটি দেখে কেন ইম্পর্টেন্ট, এটা দেখে বোঝা যায় যে কোনো একটা মানুষ কতটুকু হেলদি। একটা হেলদি পার্সনের হাসি কান্না, সুখ দুঃখ, উত্থান পতন, মান অভিমান যেমন থাকে জীবনে, ঠিক সেরকম ভাবে 24 ঘন্টার মধ্যে তার হার্ট রেটও কোনো সময় বাড়ে, কোনো সময় কমে। হার্ট রেট বাড়া কমার সাথে সাথে আর ইন্টারভাল বাড়বে কমবে, এবং এই যে বাড়া কমাটাই হচ্ছে আসলে নিয়ম। যার হার্ট রেট ভ্যারিয়েবিলিটি যত ভালো হবে, ধরে নেওয়া হয় যে সে বোধহয় তত হেলদি, তার নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম তত বেশি এফিশিয়েন্ট। আর যে একেবারেই গেছে গা, একেবারে তোমার কি বলা যায়, ভালো খারাপ কোনো কিছুতেই, উত্থান পতন কোনো কিছুতেই তার কোনো রকম কিছু হয় না, তাদের হার্ট রেট ভেরিয়েবিলিটি কমে যায়, অটোনমিক নিউরোপ্যাথিতে কমে যায়, ডায়াবেটিক নিউরোপ্যাথিতে কমে যায়। তো এই হার্ট রেট ভেরিয়েবিলিটি যত কম হবে, তার এটা তত খারাপ, মে ইন্ডিকেট রিস্ক অফ ডেথ অলসো। কালকে আসেন, একটু ক্লাস নিচ্ছি কালকে আসেন। আচ্ছা দেখো, যখন তোমরা এইরকম একটা ইসিজি দেখবা, হল্টার রিপোর্ট দেখবা, এটা আমি যে সেন্টারে কাজ করি পপুলারে, তো সেখানের ওই হল্টার যে তোমার টিপিক্যাল রিপোর্ট, সেটার প্রথম পেজটা এরকম থাকে। তো প্রথম পেজটা দেখো, এখানে হল্টার রিপোর্ট সুন্দর করে বোঝাই দিচ্ছে, পেশেন্টের নাম ধাম বয়স সেক্স সবকিছু আছে। এবং দেখো হুকআপ ডেট,
21st January 2017, বুক আপ টাইম এই যে দেখো কত 12টা না কত 37 মিনিট দেখাচ্ছে। আচ্ছা এরকম, হ্যাঁ, ডিউরেশন 23 ঘন্টা 58 মিনিট। এই সময় পর্যন্ত শরীরে সে ওই অ্যাক্টিভিটি রেকর্ড করছে। রেকর্ডার কখন স্টার্ট করা হলো কি হলো এগুলো ইনফরমেশন গুলো বেসিক আছে। তারপরে দেখো এখানে কোন ডাক্তার কি করলো এগুলো তো আছেই। এরপরে দেখো মেইন যে একটা কম্পিউটার জেনারেটেড ইনফরমেশন, যেটা হচ্ছে তোমার খুব সুন্দর করে দেখতে হয়, দেখতে চিনতে হয়, বুঝতে হয়। এটা ভালো করে দেখো, খেয়াল করো সবাই। সবাই কি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? হ্যাঁ, কথা বলো সবাই। আচ্ছা ঠিক আছে। এইখানে দেখো যে জেনারেল ইনফরমেশন, এখানে জেনারেল। তারপরে দেখো হার্ট রেট সম্বন্ধে কমেন্ট করছে, ভেন্ট্রিকুলার সম্বন্ধে কমেন্ট করছে, সুপ্রাভেন্ট্রিকুলার সম্বন্ধে কমেন্ট করছে। এছাড়া কিছু চ্যানেল নিয়ে কথাবার্তা আছে। লাস্টে একটা জায়গা আছে ইন্টারপ্রিটেশন, সেখানে তুমি রিপোর্ট হাতে লিখে দিতে পারো। এই জেনারেলে দেখো এই যে কিউআরএস কমপ্লেক্স, এই যে দেখো 93,472টা কিউআরএস কমপ্লেক্স সে এই 24 ঘন্টা সময়ের মধ্যে রেকর্ড করছে, টোটাল নাম্বার। এবং এই সময়ের মধ্যে সে জিরো পেস্ট বিট, তার মানে কোনো পেস্ট বিট ছিল না, কারণ পেস্ট মেকারই করা নাই, কিসের পেস্ট বিট থাকবে, এটা সে বললো। তার দৃষ্টিতে ডিউরিং দিস 24 আওয়ার্স 2793 ভেন্ট্রিকুলার বিটস আর রেকর্ডেড। এই যে 2793টা ভেন্ট্রিকুলার বিট, that was 3% of the total 93,472 বিটস। এই দেখো এখানে আছে 3%। এই 3% মানে কি? এই 3% হচ্ছে ভেন্ট্রিকুলার বিট, টোটাল যা বিট ছিল তার 3% ছিল তার দৃষ্টিতে। আচ্ছা, সুপ্রাভেন্ট্রিকুলার বিট ছিল হচ্ছে দেখো 184টা, এটা লেস দ্যান 1% অফ দিস ভ্যালু। এর মধ্যে সে আরো ভাগ করে বলছে কয়টা তার দৃষ্টিতে বান্ডল ব্রাঞ্চ ব্লক ছিল, কয়টা জাংশনাল বিট ছিল, কয়টা অ্যাপারেন্ট বিট ছিল। এই এবং দেখো লাস্ট একটা প্যারামিটার, সেটা হচ্ছে লেস দ্যান 1% অফ টোটাল টাইম ক্লাসিফাইড অ্যাজ নয়েজ। এই কম্পিউটার সফটওয়্যার মনে করছে যে এই ফল্টার রেকর্ডিংটা স্যাটিসফ্যাক্টরি, ট্রেসিং গুলো খারাপ না, যার জন্য সে মনে করতেছে যে এর মধ্যে তেমন নয়েজ নাই, আর্টিফ্যাক্ট নাই। আর্টিফ্যাক্ট লেস দ্যান 1%, মানে মিনিমাম আর্টিফ্যাক্ট সে মনে করতেছে, এটা তার দৃষ্টিতে। কিন্তু মনে রাখো কম্পিউটার তার যা জ্ঞান আছে সেই নিরিখে সে সবকিছু বললো তোমাকে, তার উপর অন্ধবিশ্বাস করা যাবে না। তুমি অবশ্যই যাচাই করবে যে সে ঠিক বলেছে না রং, এটা কিন্তু তোমাকে পরে খেয়াল করতে হবে। এরপরে দেখো হার্ট রেট, এখানে হার্ট রেটে কি বলে, মিনিমাম কত ছিল, কয়টার সময় ছিল, সেটা সব এখানে আছে। দেখো এখানে মিনিমাম হার্ট রেট ছিল 48, কয়টার সময় ছিল, এই 18টা নাকি 16টা, ভালো দেখতে পাচ্ছি না, এত মিনিট এত সেকেন্ডে ছিল, এত জানুয়ারি। এটা তোমাকে খেয়াল করলাম। অ্যাভারেজ ছিল 65, ম্যাক্সিমাম ছিল 97। দেখো কয়টার সময় আছে, এরকম সব আছে। তাহলে এইখানে এই কটা আছে। টোটাল এতগুলা বিট ছিল ইন ব্র্যাডিকার্ডিয়া। আর ম্যাক্সিমাম পজ, এটা খুবই ইম্পর্টেন্ট ক্লিনিক্যালি। দেখো লাস্ট যেটা লেখা আছে 2.14 সেকেন্ড ছিল ম্যাক্সিমাম আরআর ইন্টারভাল, মানে পজ। এটা কয়টার সময় ছিল, 12টা 14 মিনিট, 12টা 14 মিনিট 57 সেকেন্ডে ছিল 22শে জুন। এটা খেয়াল করতে হবে। এরপরে ভেন্ট্রিকুলার বিটস নিয়ে একটা কথা আছে। দেখো ভেন্ট্রিকুলার বিটস, ওই যে সে যে বলছে যে 3% ছিল টোটাল ভেন্ট্রিকুলার বিট, সেটা এখানে অ্যানালাইসিস করলো, ভাঙিয়া বললো। 960টা ছিল আইসোলেটেড, 379টা ছিল কাপলেট, 24টা ছিল বাইজিমিনি, 310টা ছিল রানস। এরকম মানে সে ভাগ করে বললো। একইভাবে সুপ্রাভেন্ট্রিকুলার গুলাও, এই যেখানে সুপ্রাভেন্ট্রিকুলার বিট ছিল 184টা, সেটাকে সে ভাগ করে বললো, যোগ করলে দেখবা এই সংখ্যাটা হয়। তাহলে এইভাবে সে প্রথম পৃষ্ঠায় একটা সামারি দিয়ে দিবে। কোন সমস্যা হচ্ছে কারো? আমরা ট্রয়ের গল্প জানতো, তো সেইখানে সেই যে হেক্টর এর গল্প জানো তো। এখন ওই মারা যে মেরে ফেললো তাকে, কিন্তু সে কিন্তু অমর ছিল, তাকে মারার সম্ভব ছিল না, তার বডিকে একমাত্র তার মা বোধহয় তাকে অমরত্ব দেওয়ার জন্য স্টিক্স এর পানিতে তাকে পা ধরে উল্টা করে তাকে মানে গোসল করাইছিল, স্নান করাইছিল, যার জন্য যাতে সে অমর হয়।
ওই হইতে গিয়ে সারা শরীর ঠিকই ওই স্টিক্স নামের সেই পবিত্র জলে তার টাচ লাগে, কিন্তু এক্সেপশন ছিল মা যে জায়গায় তার হাত ওই পায়ের অংশটা ধরে জাস্ট সাবমার্স করছিল, সেই জায়গাটা হাতের কারণে পানির স্পর্শ লাগে না, যার জন্য ওই অংশটুকু অমরত্ব পায় না। তো এই ঠিক ওই জায়গায় বর্ষা ছুড়ে ছুড়ে আলটিমেটলি তাকে বধ করা হয়েছিল। তো এই জন্য বলা হয় একিলিস হিল, কোন একটা কিছুর যে ভালনারেবল পয়েন্ট সেটাকে বোঝাইতে ইংরেজিতে একটা খুব সুন্দর টার্মিনোলজি ইউজ করে, সেটাকে বলা হয় একিলিস হিল, মানে একটা জিনিসের দুর্বল পয়েন্ট। এই যদি আর্টিফ্যাক্ট বেশি থাকে তাহলে কোনো কোনো ক্ষেত্রে হলটার তোমাকে এত বেশি মিসলিড করবে যে তুমি একেবারে চোখ বাঁধা গরু হয়ে যাবা, এটা মনে রাখো। এরকম যদি আর্টিফ্যাক্ট থাকে, that halter is not satisfactory and sometimes you have to deny further interpretation, ভুল করার চেয়ে না করা ভালো, এরকম। যেমন ধরো এখানে একটা রেকর্ডিং, এখানে দেখা যাচ্ছে যে কি সুন্দর দেখে মনে হচ্ছে যে এই যে ভালোই ভালোই রিদম দেখা যাচ্ছে এখানে দেখো, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটা হোয়াইট কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া হচ্ছে। এই হোয়াইট কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া দেখে তুমি রিপোর্ট করলে যে হ্যাঁ পেশেন্টের একটা নন সাস্টেইন ভিটি ছিল এই সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে পেশেন্টের যে তোমার ইভেন্ট ডায়েরি মেনটেন করছে, কাগজে লিখছে, সে কিন্তু লিখছে না এই সময়ের মধ্যে আমার তেমন কিছু হয় না, আমি ভালো ছিলাম, মিলল না। বাস্তব ক্ষেত্রে এখানে দেখো যে এই যে এখানেও মনে হচ্ছে একটা রেগুলার ইররেগুলার হোয়াইট কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, এখানেও মনে হচ্ছে একটা ইররেগুলার হোয়াইট কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, কিন্তু ভালো করে খেয়াল করলে দেখো এগুলো কিন্তু খুব একটা ভালো প্যাটার্ন ফলো করতেছে না, সুন্দর না, অর্গানাইজড না অত। এখন তোমার সন্দেহটা আরো বেশি স্ট্রং হলো যদি তুমি মাঝখানে লিডটা দাও। এখানে দেখো ঠিক কি সুন্দর রেগুলার রিদম দেখা যাচ্ছে, তার মানে যদি সত্যি এটা অ্যারিথমিয়া হইতো তাহলে এখানেও বোঝা যেত, এখানেও বোঝা যেত, এখানে মাঝখান থেকে তো সুন্দর রিদম আসলো কেন? তার মানে এটা আর্টিফ্যাক্ট। তাহলে আর্টিফ্যাক্ট কিনা তোমাকে নিশ্চিত হতে হবে। কম্পিউটার কিন্তু রেকর্ড করছে এগুলাকে সব নন সাস্টেইন ভিটি হিসাবে, সফটওয়্যার। হার্টবিটের কথা যেটা বললাম, যে বড় করে দেখালাম যে হার্টবিট গুলো এইভাবে সে রেকর্ড করে, আগে যেটা বলছি সেটাই। এইখানে দেখো ম্যাক্সিমাম হার্ট রেট, সে ম্যাক্সিমাম হার্ট রেট এরকম একটা গ্রাফ দিয়ে দিবে, সেকেন্ড পেজে থার্ড পেজে দিয়ে দিবে। এখানে সে বলল যে 28শে নভেম্বর 2017 সাল সকাল 8টা 2 মিনিট 45 সেকেন্ডে ম্যাক্সিমাম হার্ট রেট ছিল পেশেন্টের। কত ছিল সে এখানে দেখো শো করলো, 215 বিটস পার মিনিট, 215 বিটস পার মিনিট। এখন এইটা দেখে তুমি তো মনে করলা যে এটা তো একটা ট্যাকিয়ারিথমিয়া হয়েছে, ওই সময় ট্যাকিয়ারিথমিয়া এপিসোডস হয়েছে, বাট দিস ইজ নট দ্য রাইট ইন্টারপ্রিটেশন। দেখো এই রিডে সে এখানে যা যা মার্ক করছেন, এন মানে নর্মাল সাইনাস বিট, এস মানে সুপ্রাভেন্ট্রিকুলার বিট, সুপ্রাভেন্ট্রিকুলার বিট, সুপ্রাভেন্ট্রিকুলার বিট, সুপ্রাভেন্ট্রিকুলার সবকটা সুপ্রাভেন্ট্রিকুলার পরে আবার একটা নর্মাল বিট সে মনে করলো। এইখানে একটাকে সে মনে করলো ভি মানে ভেন্ট্রিকুলার বিট, তাহলে সে এইভাবে এই সবকটা বিটকে সে মানে অ্যাবনর্মাল বিট হিসাবে মার্ক করে সে হিসাব করলো 215 বিটস পার মিনিট হিসাবে এখানে একটা ট্যাকিয়ারিথমিয়া হলো, এবং সে কিন্তু প্রথম পেজে ওইভাবে ইন্টারপ্রেট করছে। এখানেও দেখে অনেকটা মনে হচ্ছে সে সত্যি কথাই বলছে কম্পিউটার, কিন্তু তুমি লিড 3-তে তাকাও, এই 3টা লিড তো একই সময় একই জিনিস দেখছে একই চোখে, তাই যদি হয় তাহলে ও যা দেখবে ও তো তাই দেখার কথা। কিন্তু এখানে দেখো কি সুন্দর অর্গানাইজড রিদম, এখানে কোন রকম এই তার মানে তার ট্রু ভেন্ট্রিকুলার রেট ছিল হচ্ছে এইখানে যে রেট, এই যে আর ইন্টারভালে যা আসে তাই রেট, এইগুলো আসলে আর্টিফ্যাক্ট। কিন্তু কম্পিউটার যে বোকাজিব, সেটার প্রমাণ হচ্ছে সে এই আর্টিফ্যাক্ট গুলাকে সব ট্রু বিট হিসাবে কাউন্ট করছে, কোনোটাকে সুপ্রাভেন্ট্রিকুলার কোনোটাকে ভেন্ট্রিকুলার করে সে 215 বিটস পার মিনিট হারে একটা ট্যাকিয়ারিথমিয়া রিপোর্ট করছে। এবং তুমি যদি ভালো না জানো, তুমিও চোখ বুঝে তাড়াতাড়ি ওখানে একটা সিগনেচার করে দিয়ে বলবো যে তাড়াতাড়ি ইলেকট্রোফিজিওলজিস্টের কাছে যান, অথবা তাড়াতাড়ি পেসমেকার করেন, আইসিডি করেন। তাহলে এগুলো তোমাকে দেখা শিখতে হবে, তোমার ম্যাচুরিটি ডেভেলপ করতে হবে আস্তে আস্তে। এইখানে দেখো ম্যাক্সিমামের মতো মিনিমাম হার্ট রেটও সে রেকর্ড করে। এখানে সে মিনিমাম হার্ট রেট শো করছে যে এই 8ই জুলাই 2018 আরেকটা পেশেন্টের এইটা 00 মানে কি রাত 12টা পার হয়ে গেছে,
12টা 19 মিনিট 26 সেকেন্ডে এরকম তার দৃষ্টিতে মিনিমাম হার্ট রেট ছিল, এবং সেই রেটটা কত ছিল? 51 বিটস পার মিনিট। এখন এখানে দেখো যে এন মানে সাইনাস বিট, এখানে এন মানে সাইনাস বিট, এখানে এন মানে সাইনাস বিট, হ্যাঁ, এখানে ভি মানে ভেন্ট্রিকুলার বিট সে মনে করছে। আসলে এগুলা সবই সাইনাস বিট ছিল, কিন্তু কমপ্লেক্স গুলো এত ছোট ছোট যে দেখতে অনেকটা ভেন্ট্রিকুলার বিটের মতো মনে হয়, তার খুব একটা দোষ নাই। তার যতটুকু জ্ঞানে কুলাইছে কম্পিউটার ততটুকু সে বুঝে ইন্টারপ্রেট করছে। এখানে দেখো পি ওয়েভটাকে সে মনে করছে একটা নর্মাল সাইনাস বিট, আবার এটাকে মনে করছে সে ভেন্ট্রিকুলার বিট। তার মানে এগুলো হচ্ছে তোমার ফলস ইন্টারপ্রিটেশন বাই দা সফটওয়্যার, এটা খেয়াল করতে হবে। এই এই লিডের চেয়ে এই লিডের চেহারাটা কিছুটা ভালো, সে কিন্তু সবকটা লিড একসাথে কোরিলেট করে নাই কম্পিউটার সফটওয়্যার, এটা মনে রাখো এখানে। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে বিট সবচেয়ে কম ছিল, রেট সবচেয়ে কম ছিল, ভেন্ট্রিকুলার রেট সবচেয়ে কম ছিল। এই টাইমে সে তোমাকে বুঝাই দিল, এটাকে মিনিমাম হার্ট রেট হিসেবে সে কাউন্ট করে। এরপরে দেখো হার্ট রেট ইভেন্ট লগ, এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এটা তোমার মানে 24 ঘন্টায় যে কিছু ভেরিয়েশন থাকবে, ভেরিয়েশনের জন্য কিছু আপস এন্ড ডাউনস এরকম থাকবে। একদম ফ্ল্যাট যদি হয় সেক্ষেত্রে কি হবে? হয় মরে গেছে মানুষটা, অথবা পেশেন্টের কোন রকম চেঞ্জ হয় না হার্ট রেটের, মানে সে যদি পেসমেকার ডিপেন্ডেন্ট থাকে পুরোপুরি, তাহলে তো আর কোনো বাড়বে না, যা তাই ওই 70 সেট করছো, জন্ম থেকে জ্বলছি তাকে পিছনে লেখা থাকতো সেরকম আর কি। সেই যে তার যে ভেন্ট্রিকুলার রেট সেট করা আছে 70, এবং সে যদি এন্টায়ারলি ডিপেন্ডেন্ট অন পেসমেকার হয়, তাহলে কিন্তু ওই 70 24 ঘন্টার পুরো সময় থাকবে, তখন একটা স্ট্রেট লাইন আসবে, ফ্ল্যাট লাইন আসবে, তাই না? হঠাৎ করে জাম্প কখন হতে পারে? একটা অ্যারিথমিয়া হয়ে গেল, ট্যাকেরিথমিয়া, তখন নর্মাল যেটুকু ভেরিয়েশন ছিল তার মধ্যে হঠাৎ করে একটা বড় সার্চ হয়ে যাবে, এরকম হতে পারে। তাহলে এটা আমরা দেখতে পারলে ভালো, না পারলে অসুবিধা নেই, এগুলো দেখার দরকার। ওই যে যেটা বললাম যে কম্পিউটার ডাজ মিস্টেকস, খুব কেয়ারফুল, বি কেয়ারফুল, কখনো বেশি বিশ্বাস করো না। এই এক্সাম্পলটাতে দেখো, এখানে যে 172 বিটস পার মিনিট কম্পিউটার ইন্টারপ্রেট করলো, দ্যাট ওয়াজ ফলস। কেন ফলস? কারণ কারণ হচ্ছে এই উপরের দিকে তাকাও, এই ঘটনার জন্য এটা হলো, সে এখানে ওভার সেন্সিং করলো। কি ওভার সেন্সিং করলো? সে ট্রু কমপ্লেক্সটাকে সে নর্মাল সাইনাস বিট হিসেবে নিল, কিন্তু এইখানে পি ওয়েভটাকে সে আরেকটা নর্মাল সাইনাস বিট নিল, আবার কিউআরএস কমপ্লেক্সটাকে সে একটা সুপ্রাভেন্ট্রিকুলার বিট হিসেবে নিল। কাজে সে কাউন্ট করলো কিন্তু 1 2 3, আসলে ছিল 2। এইখানে দেখো এটাকে সে সুপ্রাভেন্ট্রিকুলার বিট হিসেবে নিল 4, এইখানে পি ওয়েভটাকে সে সুপ্রাভেন্ট্রিকুলার বিট হিসেবে নিল 5 হয়ে গেল। এরকম সে প্রায় ক্ষেত্রেই একটা কমপ্লেক্সকে দুইটা হিসাবে কাউন্ট করলো। কেন? কারণ এখানে একটু টি গুলা একটু পি গুলা একটু বড় বড় হয়েছে, এটাকে সে কিউআরএস কমপ্লেক্স হিসেবে কাউন্ট করে নিল, যার জন্য আলটিমেটলি সংখ্যাটা এরকম হয়ে গেল। তুমি যদি ম্যানুয়ালি কাউন্ট করো দেখবা যে এর প্রায় হাফ হয়ে গেছে এই বিটটা। তার মানে দিস ওয়াজ এন্টায়ারলি নর্মাল রেট ছিল সে সময়, কিন্তু ডিউ টু ওভার সেন্সিং অফ দ্য পি ওয়েভস অ্যাজ দ্য কিউআরএস কমপ্লেক্স, there is a wrong interpretation of tachyarrhythmia। তাহলে এটা খেয়াল করতে হবে। আর একটা এক্সাম্পল দেখো ওভার সেন্সিং এর, কিরকম? আগের বারে কিন্তু পি ওয়েভ সেন্স করছে সে, এবার দেখো এখানে টি ওয়েভটা লম্বা, একটু বড় সড়ো হয়েছে, কিউআরএস কমপ্লেক্সের প্রায় হাইটের কাছাকাছি হয়ে গেছে, এই জন্য কিউআরএস কমপ্লেক্সকে সে কিউআরএস কমপ্লেক্স হিসাবেই একটা ট্রিট করছে, এটাকে যেমন নর্মাল মানে সাইনাস রিদম ধরছে, সাইনাস বিট ধরছে, এখানে সুপ্রাভেন্ট্রিকুলার বিট ধরছে, কিন্তু টি ওয়েভটাকে সে আরেকটা সুপ্রাভেন্ট্রিকুলার বিট হিসেবে কাউন্ট করছে, যার জন্য কমপ্লেক্সের সংখ্যা বেড়ে গেছে। তাহলে এখানে এটাকে সে সুপ্রাভেন্ট্রিকুলার বলছে, এখানে সুপ্রাভেন্ট্রিকুলার বলছে, এখানে সুপ্রাভেন্ট্রিকুলার বলছে, দো দে আর নট সুপ্রাভেন্ট্রিকুলার। এই পি ওয়েভটাকে সে বোঝে নাই, যার জন্য এটাকে সে সুপ্রাভেন্ট্রিকুলার মনে করছে। আসলে এটা সাইনাস বিট, নর্মাল সাইনাস বিট, দিস ইজ নর্মাল সাইনাস বিট, দিস ইজ নর্মাল সাইনাস বিট। কিন্তু বোকাজিব এটাকে সে বললো নর্মাল সাইনাস বিট, এটাকে একই জিনিসকে সে বানাইলো সুপ্রাভেন্ট্রিকুলার বিট। এগুলো খেয়াল করতে হবে। ম্যাক্সিমাম হার্ট রেট যেটা বললাম, যেখানে ওই সেন্সিং এর অ্যাবনর্মালিটির জন্য এরকম বললো, আসলে ট্রু পিকচার হচ্ছে এটা। এরপরে দেখো এইখানে এইখানে একটা ইন্টারপ্রিটেশন করলো যে লম্বা, কি বাবা ক্লাস নিচ্ছি,
এখন কোনো কথা না, ক্লাস নিচ্ছে, ক্লাস। হ্যাঁ, এখন না, এখানে বসা যাবে না। এরপরে দেখো যে এইখানে ফলস ইন্টারপ্রিটেশন অফ দ্য লং পজ। কেন? কম্পিউটার বললো কি ম্যাক্সিমাম আরআর মানে পজ। এই পজ সে হিসাব করলো একটা লম্বা পজ। কত বলছে? এই যে দেখো, সে একটা লম্বা পজ বললো, এই 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 পুরা জায়গাটাকে সে পজ হিসেবে কাউন্ট করছে। কিন্তু কখনো পজ কি এরকম জ্যামিতির মতো হয়? তা তো হইতে পারে না। এখান থেকে তোমার সন্দেহ করা উচিত যে আসলে এটা একটা ভুল রিপোর্টিং। সে নিচেরটাকে দেখো, এখানে দেখো, এখানে কিছুটা বোঝা যাচ্ছে। এরকম ক্ষেত্রে তোমার বেটার হচ্ছে এটাকে রিপিট করা, টেস্টটাকে রিপিট করাটাই ভালো। যেমন ধরো এইখানে কম্পিউটার কি বললো, 6.41 সেকেন্ড ম্যাক্সিমাম আরআর ইন্টারভাল, ওই আগেরটাই। এটাকে সে ই করলো যে 6.41 সেকেন্ড হচ্ছে ম্যাক্সিমাম পজ ছিল এই পেশেন্টের। এই জিওমেট্রিক এই ইটাকে তোমার এটাকে সে পুরাটাকেই সে পজ হিসেবে ধরে ফেলছে এবং সে এভাবে এটা জেনারেট রিপোর্টটা সে জেনারেট করছে। এখন তুমি যদি যাচাই না করে এটাকে গ্রহণ করো, তুমি কিন্তু বলবা যে হ্যাঁ, দিস পেশেন্ট হ্যাজ গট সিগনিফিক্যান্ট পজ, সো হি অর শি নিডস পার্মানেন্ট পেসমেকার ইমপ্লান্টেশন। ঠিক আছে? তাহলে এটা একটু খেয়াল করতে হবে। আরেকটা খুব সুন্দর জিনিস আছে এই তোমার ইয়েতে, অল্টারে, সেটা হচ্ছে যে এই যে বলছিলাম ভেন্ট্রিকুলার বিটস, একটা দুইটা তিনটা ভেন্ট্রিকুলার বিট কিন্তু আমাদের হেলদি মানুষদের জন্য নরমাল। এখন এই যদি ভেন্ট্রিকুলার বিট এর সংখ্যা 24 ঘন্টাতে বেড়ে যায়, তাহলে কিন্তু সেইটা, এমনকি সুপ্রা ভেন্ট্রিকুলার বিটের সংখ্যাও যদি বেড়ে যায়, এক্সট্রা সিস্টেমের সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে সেইটা কখনো কখনো ইম্পর্টেন্ট হইতে পারে। এই ইম্পর্টেন্ট যে হয় বিভিন্ন কারণেই হয়, যেমন ধরো বিভিন্ন রকমের আরএনটি হলো, অথবা ফ্রিকোয়েন্ট হলো, তারপরে কাপলেট হলো, মাল্টিফোকাল হলো, এগুলো তো খারাপ সাইনই। তাও না, শুধু জাস্ট তোমার একই রকম দেখতে ইউনিফোকাল ভেন্ট্রিকুলার এক্সট্রাসিস্টোল যদি খুবই ঘন ঘন হয়, সেটাও কখনো কখনো খারাপ। তো এই যে টোটাল কিউআরএস কমপ্লেক্স 24 ঘন্টায় যা হইলো, তার কত পার্সেন্ট ভেন্ট্রিকুলার বিট, যেমন এখানে 2%, এটাকে বলা হয় পিভিসি বার্ডেন। পিভিসি বার্ডেন, পিভিসি বার্ডেন that is contributed by ventricular extrasystoles, এটাকে বলা হয় হচ্ছে যে এই পিভিসি বার্ডেন। এই পিভিসি বার্ডেন যত বেশি হবে, তত বেশি দেয়ার উইল বি চান্স অফ ট্যাকিকার্ডিয়া ইনডিউসড কার্ডিওমায়োপ্যাথি। তাহলে কত হইলে খারাপ? 1%, 2%, এগুলো নর্মাল মানুষেরই থাকতে পারে। খুব ক্লিন কাট কোনো মানে ডিমার্কেশন নাই। 20% এর বেশি যদি কারো পিভিসি বার্ডেন থাকে, that is usually very bad and that is associated with tachycardia associated cardiomyopathy. যদি কারো 10 থেকে 20% থাকে, that is even harmful. আর 10% এর নিচে হলে সাধারণত অত যায় আসে না। তোমাকে খেয়াল করতে হবে, অবজার্ভ করতে হবে, বাট at that time that may not be so ominous, অত খারাপ নাও হতে পারে। এইখানে দেখো কম্পিউটার বললো যে তার পিভিসি বার্ডেন হচ্ছে 31%। দেখো এটা কিন্তু খারাপ, সিগনিফিক্যান্ট। তুমিও বিশ্বাস করলে, হ্যাঁ তাই তো, 31%। তুমি বললে যে হ্যাঁ, এই পেশেন্টের কিন্তু অ্যামিওডারন খাইতে হবে, না হলে তার ভেন্ট্রিকুলার বিট সাপ্রেসড হবে না, আর চান্স অফ ডেভেলপিং ট্যাকিকার্ডিয়া ইনডিউসড কার্ডিওমায়োপ্যাথি ইন লং টার্ম ইজ ভেরি হাই। তুমিও বোকা হয়ে গেল। এইখানে দেখো সে করলো কি, সে এই প্রত্যেকটা বিটকেই সে ভেন্ট্রিকুলার বিট হিসাবে কাউন্ট করছে। এটাকে ভেন্ট্রিকুলার বিট, এটাকে ভেন্ট্রিকুলার বিট, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই আর্টিফ্যাক্ট গুলো আসলে ট্রু ভেন্ট্রিকুলার বিট ছিল না। কিন্তু সে আর্টিফ্যাক্ট গুলো চিনতে পারে নাই, সেটাকে সে ওই অ্যারিথমিয়া হিসেবে ধরে, ভেন্ট্রিকুলার বিট হিসেবে ধরে সে পিভিসি বার্ডেনটা তোমার এরোনিয়াসলি হাই পিভিসি বার্ডেন সে বলছে। সেটা তোমাকে শিওর হইতে হবে, তোমাকে বুঝতে হবে, করতে হবে। একটোপিক বিটের কথা তো বললাম, এক্সট্রা সিস্টোল গুলা তো তুমি দেখলে চিনবা। এই এক্সট্রা সিস্টোল গুলা দেখো, এই পার্টিকুলার এখানে এক্সট্রা সিস্টোল গুলা, এটাও এক্সট্রা সিস্টোল, এটাও ভেন্ট্রিকুলার এক্সট্রা সিস্টোল, এটাও এক্সট্রা সিস্টোল, এটাও এক্সট্রা সিস্টোল। এই এক্সট্রা সিস্টোল গুলো আসলে কেমন, কেউ কি বলতে পারো?
they are frequent, but at the same time they are multifocal. এইটা দেখতে যেখানে যেরকম, এটা দেখতে অন্যরকম, এটা দেখতে আরেক রকম, এটার মধ্যে মিল আছে অনেকটা। তার মানে this patient is having multifocal ventricular extrasystoles. That is, extrasystoles are originating from many segments of the LV myocardium. তাতে কি ইন্ডিকেট করে পেশেন্টের মায়োকার্ডিয়াল ডিজিজটা অনেক এক্সটেন্সিভ। তার যদি ইসকেমিক হার্ট ডিজিজ হয়ে থাকে সেটা হয়তো ওয়াইড স্প্রেড, তার মেবি ডাবল ভেসেল, ট্রিপল ভেসেল ডিজিজ এরকম থাকলে তখন তোমার বেশি এরিয়া অফ মায়োকার্ডিয়াম আনহেলদি হয়, যার জন্য তখন এরকম মাল্টিফোকাল ভেন্ট্রিকুলার এক্সট্রাসিস্টোলস আসতে পারে। এটা খেয়াল করতে হয়। এখানে দেখো এই যে এখানে এই এক্সট্রাসিস্টোলটা প্রায় টি ওয়েভের ঘাড়ে চড়ে বসছে, আর অন টির কাছাকাছি চলে গেছে, খেয়াল করতে হবে। এটা বলবো না, ইন্টারপোলেটেড না হলেও চলবে। তোমার পিভিসি বার্ডেন বলছি 10% এর বেশি হলে মেবি ইম্পর্টেন্ট, 20% এর বেশি হলে ভেরি হাই ইম্পর্টেন্স, and there is increased risk of arrhythmia associated cardiomyopathy অথবা tachycardia associated cardiomyopathy। ঠিক আছে, রিদম স্ট্রিপ দেখো এইখানে বেসিক রিদম হচ্ছে সাইনাস। কেন বললাম? কারণ প্রত্যেকটার আগে পি ওয়েভ আছে, এগুলো হচ্ছে পি ওয়েভটা দেখতে সাইনাস বিটের পি ওয়েভের মতো, এই জন্য বেসিক রিদম ইজ সাইনাস। তোমার রিপোর্ট কেমন হবে? দিস পেশেন্ট ইজ হ্যাভিং বেসিক রিদম ইজ সাইনাস, তাই না? এইখানে দেখো বেসিক রিদমটা কেমন। আসলে এই বেসিক রিদমটা, এইখানে বেসিক রিদমটা আর ইন্টারভাল রেগুলার না, ইররেগুলার টোটালি, and you are seeing no particular P waves. This P wave is replaced by fibrillary waves, that is the undulating baseline, যেটাকে আমরা বলছি fibrillary waves অথবা fibrillatory wave, দুটো টার্মই ঠিক। তাহলে এই যে এরকম বেসলাইন হলো, এটা বোঝাচ্ছে যে here the rhythm is not sinus rhythm, it is not a sinus rhythm, non sinus rhythm। এখানে দেখো এইখানে এই যে যদিও এইখানে তোমার এটা তোমার সাইনাস রিদম, তাই না? এই পেশেন্টের যদিও মাঝে মাঝে এট্রিয়াল ফিব্রিলেশন হইতো, কিন্তু এখন এই মুহূর্তে তার রিদমটা হচ্ছে সাইনাস রিদম বেসিক্যালি। ওই একই পেশেন্ট, এই আগের পেশেন্টটাই দেখো, এই আগের পেশেন্টটাই এখানে ছিল সাইনাস রিদম, এখানে এসে এট্রিয়াল ফিব্রিলেশন হলো। তাহলে তার আসল বেসিক রিদম কি? তার বেসিক রিদম হচ্ছে সাইনাস, কারণ বেশিরভাগ সময় তার সাইনাসই ছিল। তার অল্প সময় হঠাৎ করে দু একটা এপিসোড হলো এই এট্রিয়াল ফিব্রিলেশন। এইখানে দেখো এইখানে বেসিক রিদম হচ্ছে আসলে সাইনাস। তার বেশিরভাগ সময় 24 ঘন্টায় সাইনাস রিদমই ছিল, তার মধ্যে হঠাৎ করে তার হইলো এই ভিটি, নন সাস্টেইন ভিটি হলো, তার ভিটি হলো, কিন্তু তার বেসিক রিদম বেশিরভাগ সময় সাইনাসই ছিল। এখানে দেখো অনেক সময় এই হলটার রিপোর্টিং এর শেষের দিকে এরকম 2-3টা পেজ দিয়ে দেয়। উদ্দেশ্য কি? সেখানে কমপ্লেক্স থাকে, কমপ্লেক্স গুলোকে একেবারে এক কাছাকাছি নিয়ে তোমাকে একসাথে অনেক কমপ্লেক্স দেখাইতে চায়, এরকম একটা অ্যাপিয়ারেন্স হয়। এইখানে দেখো এই যে দেখতে হচ্ছে যে মাঝে মাঝে ভালোই হচ্ছিল, মাঝে মাঝে এক্সট্রা সিস্টল আসলো, এইখানে এসে একটা নন সাস্টেইন ভিটি হলো, এখানে একটা ভিটি হলো, এখানে একটা নন সাস্টেইন ভিটি হলো, এখানে একটা ভিটি হলো, তুমি একটা ভালো আইডিয়া পাও। আর এখানে একটা কাপলেট হলো। দেখো এখানে এই পার্টিকুলার হলটারটাতে এইখানে এনআইসিভিডির একজন স্টাফের হঠাৎ করে বলা নাই কওয়া নাই, সে জাস্ট সিনকোপ হলো এবং অনেকটা কার্ডিয়াক অ্যারেস্ট হলো, হি ওয়াজ নিয়ার টু ডাই। এবং যখন তার হলটার অ্যানালাইসিস করা হলো, দেখা গেল যে এই সময়ে একটা পার্টিকুলার টাইমে তার একটা ভিটি এপিসোড হলো, দেখো এখানে একটা ভিটি এপিসোড হলো। পরবর্তীতে তাকে এআইসিডি ইমপ্লান্ট করা হলো। এখানে দেখো একটা মানুষ যার প্যালপিটেশন ছিল, তাকে হলটার যখন করা হলো তখন দেখা গেল যে তার মাঝে মাঝেই এক্সট্রা সিস্টল আসে, অথবা কিছু কিছু এই দেখো অ্যারিথমিয়া থাকতেছে। এইটার পরে এইখানে এসে দেখা গেল, এটা আরেকটা লেডির কথা দেখো, লম্বা পজ। যখন কোনো পজ তুমি দেখবা, সেই পজটা তোমার দেখতে হবে এটা কি ট্রু পজ কিনা, না আর্টিফ্যাক্ট, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে কোন সময় হলো, এটা সকালে, দুপুরে, রাতে, নাকি পেশেন্টের সাধারণত যে সময়টা ঘুমের সেই সময়টা। ঘুমের সময় অনেক সময় হেলদি মানুষেরও কিছু কিছু পজ থাকতে পারে, সাধারণত সেই পজটা 2.5 সেকেন্ডের চেয়ে নিচে হয়, সাধারণত 2.5 সেকেন্ডের চেয়ে কম হয়।
তাহলে any pause occurring during sleep is usually of less significance than pause in the active period. এটা মনে রাখতে হবে। গোসল করছেন? কোনো অসুবিধা? হ্যাঁ, এটা বাজে ইম্পর্টেন্ট কিছু না, হল্টার মনিটরিং। হ্যাঁ, দেখো এবার এটা একজন হাই অফিসিয়াল যার ছিল মাঝে মাঝে প্যালপিটেশন এবং সিনকোপের কথা বলতো, এবং সেই সিনকোপটা যে ইম্পর্টেন্ট, উনি পড়ে গিয়ে ওনার মাথায় আঘাত পেয়েছিলেন। হ্যাঁ, এরকম একটা আঘাত, মানে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় উনি আসছিলেন এনআইসিভিতে, হল্টার রিপোর্ট নিয়ে আসছে। পরে দেখা গেল যে এই হল্টার রিপোর্টের মধ্যে তার হচ্ছে অবস্থাটা এরকম। এটা কিন্তু এমন কিছু নাই, দেখো এখানে একটা রেগুলার সাইনাস রিদমি আছে, খুব একটা অস্বাভাবিক কিছু নাই। কিন্তু ওই সেম পার্সনের আরেকটা পেজে, ওই সেম পার্সনের, হ্যাঁ কি, ওই সেম পার্সনের আরেকটা পেজে এখানে দেখা যাচ্ছে যে এপিসোডস অফ ইররেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। তার মানে that patient was actually having episodes of atrial fibrillation. আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, দাঁড়া, আমি তো বলছি তো ওনাকে। তাহলে কি হলো যে এইখানে দেখা যাচ্ছে যে এপিসোডস অফ এট্রিয়াল ফিব্রিলেশন, হ্যাঁ, episodes of atrial fibrillation, and that atrial fibrillation accompanied by first ventricular rate was the underlying explanation for syncope and trauma to the head of the patient. এটা মনে রাখতে হবে। ওই একই পেশেন্টের দেখো আরেকটা পেজে, দেখো আরেকটা টাইমে দেখো এখানে দেখা যাচ্ছে যে বেশ ব্রেডিয়ারিথমিয়া হলো, এবং এই ব্রেডিয়ারিথমিয়াটা সাধারণত এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি ভাবে সাইনাস অ্যারিথমিয়াই বেশি হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে দেখো যে আরেকটা বয়স্ক মানুষের তার সিনকোপের হিস্ট্রি ছিল, যখন এই করা হইলো, হল্টার করা হইলো, তার দেখা গেল যে লম্বা লম্বা পজ। এই পেশেন্টের পজটাই বোধহয় তার সিনকোপের কারণ। এইখানে দেখো 2:1 এসে ব্লক আছে। এইখানে দেখো এই যে 2:1, ঠিক এই নর্মাল আরআর ইন্টারভালের জাস্ট ডাবল হচ্ছে এখানকার আরআর ইন্টারভাল, মাঝখানে কোনো পি ওয়েভ টাইপ কিছু নাই। তার মানে এটা একটা 2:1 এসে ব্লক। এইটা পজ মনে হয়েছিল, কিন্তু দেখা গেল এই পেশেন্টের কোনো সিমটম নাই, ডায়েরিতে কিছু লেখে নাই, পেশেন্টের কোনো মাথা ব্যথা নাই। সন্দেহ হলো, আরে এটা কি ব্যাপার, ঘটনাটা কি, এটা তো পজই মনে হচ্ছে। আসলে পজ হলে কিরকম জিওমেট্রিক এরকম হয়, মনে হয় যে একেবারে কিছু ধরে কম্পাস ধরে আঁকাইছে, এরকম তো হওয়ার কথা না। এটা যখন রিপিট করা হলো দেখা গেল যে এটা নরমাল। এটা এনআইসিভিটিতে ছিল একটা বাপ বেটা, তাদের কার্ডিওমায়োপ্যাথি ছিল, এবং এই কার্ডিওমায়োপ্যাথি পেশেন্টকে যখন ইসিজি এবং হল্টার করা হইলো, তখন দেখা গেল তাদের হোয়াইট কমপ্লেক্স রিদম আছে, হোয়াইট কমপ্লেক্স রিদম। এবং প্রথমে দেখো এটা কিন্তু সাইনাস রিদমই, এই যে পি ওয়েভ কিউআরএস কমপ্লেক্স শুধু বান্ডল ব্রাঞ্চ ব্লক প্যাটার্ন ছিল। দেখো এখানে এই বান্ডল ব্রাঞ্চ ব্লক প্যাটার্নের অন টপ অফ বান্ডল ব্রাঞ্চ ব্লক প্যাটার্ন বাট সাইনাস রিদম there are some ventricular extrasystoles। কেন ভেন্ট্রিকুলার বললাম, কাছে আগে আসছে, আর কি অ্যাক্সিস চেঞ্জ হয়ে গেছে, এটা দেখো নিচের দিকে সাইনাস বিটে, আর এটা উপরের দিকে চলে গেছে, কাজে এটা ভেন্ট্রিকুলার এক্সট্রাসিস্টোলস। এবং ওই একই পেশেন্টের দেখো মাঝখানে রানস অফ হোয়াইট কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া হলো। তার মানে পেশেন্টের ওই মায়োকার্ডিয়াল ডিস্ট্রফির সাথে সাথে একই সাথে এই পেশেন্টের কার্ডিয়াক যে মায়োকার্ডিয়াম, অর্থাৎ হার্টের যে মাসল, that was also affected। আমরা জানি যে কন্ডাকশন সিস্টেম ইজ নাথিং বাট স্পেশালাইজড মায়োকার্ডিয়াম, কাজে ওর সাথে সাথে কন্ডাকশন সিস্টেম এফেক্টেড হয়ে এই পেশেন্টের মাঝে মাঝে এপিসোডস অফ অ্যারিথমিয়া হচ্ছে। হল্টারের যেটা বললাম, একটা ক্ষুদ্র কাজ হচ্ছে ইস্কেমিয়া ডিটেকশন করা, মেইন না, কিন্তু এটা হচ্ছে সেকেন্ডারি কাজ। এই ইস্কেমিয়া ডিটেকশনটা কিভাবে হল্টার করে, সে করে মূলত এসটি ডেভিয়েশন আছে কিনা। এসটি সেগমেন্টটা কার সাপেক্ষে তুলনা করি আমরা, টিপি সেগমেন্টের সাপেক্ষে, দিস এন্ড অফ পি ওয়েভ এন্ড স্টার্ট অফ নেক্সট পি ওয়েভ, এর মাঝখানে যে সেগমেন্ট, এটাকে বলা হচ্ছে টিপি সেগমেন্ট। হল্টারের ভাষায়
electric light should be looked for. এখানে দেখো এটা ছিল তার ইউজুয়াল প্যাটার্ন, কিন্তু এইখানে এসে দিনের কোনো এক সময় তার এসটি সেগমেন্টটা সিগনিফিকেন্টলি ডিপ্রেসড হয়ে গেছে। এই যে ডিপ্রেসড হয়ে গেছে, ইফ দিস ডিপ্রেশন এক্সিডস 1 মিলিমিটার, দ্যাট মে অ্যাকচুয়ালি ইন্ডিকেট হাইপোপারফিউশন। তার মানে পেশেন্টের ইসকেমিয়া জন্য এটা হইতে পারে। সামটাইমস দিস ইসকেমিয়া মে নট বি অ্যাকম্পানিড বাই এনি সিমটম। পেশেন্টের কোনো কার্ডিয়াক চেস্ট পেইন নাও থাকতে পারে। যদি না থাকে, শুধু অবজেক্টিভ এভিডেন্স থাকে ইন হল্টার ট্রেসিং, সেটাকে বলা হয় সাইলেন্ট ইসকেমিয়া। কখনো কখনো একটা শর্ট নোট আসে সাইলেন্ট ইসকেমিয়া। দেখো পেশেন্টের সিমটম ছিল না, কিন্তু এখানে সিগনিফিক্যান্ট। এটা তো ছিল একটা ডায়াগ্রামেটিক, কিন্তু এটা ছিল ট্রু আমার একটা পেশেন্টের। দেখো এখানে সুন্দর এসটি সেগমেন্ট ডিপ্রেশন পাওয়া যাচ্ছে পেশেন্টের। দেখো সিগনিফিক্যান্ট এসটি সেগমেন্ট ডিপ্রেশন। তার মানে ওই সময় পার্টিকুলার ওই টাইমে পেশেন্টের মায়োকার্ডিয়াল ইসকেমিয়াটা বেশি হয়ে গেছিল। exacerbation of ischemia জন্য সেটা that was picked up by the Holter tracing. Silent ischemia দেখো যেখানে significant depression আছে, এটাও একটা significant ST depression এর ECG। দেখো Holter tracing কখনো কখনো বেসলাইনেই এরকম ডিপ্রেশন থাকতে পারে, সেটা কিন্তু সিগনিফিক্যান্ট নাও হতে পারে, মনে রাখতে হবে। একটা টিপিক্যাল হল্টার রিপোর্টে কি থাকা উচিত, প্রায় শেষের দিকে আমরা কয়েকটা কমেন্ট অবশ্যই থাকা উচিত। দেখো বেসিক রিদম সম্বন্ধে বলতে হবে, যেমন এটা একটা টিপিক্যাল নরমাল রিপোর্ট। বেসিক রিদম ইজ সাইনাস, নো সিগনিফিক্যান্ট অ্যারিথমিয়া। কেউ কেউ সাথে এটাও লেখে ইনক্লুডিং পজেস আর সিন, নো সিগনিফিক্যান্ট এসটি ডেভিয়েশন ইজ অবজার্ভ। মিনিমাম এই তিনটা সেগমেন্ট তোমাকে বলা উচিত একটা টিপিক্যাল রিপোর্ট যখন তুমি ভবিষ্যতে করবা। বেসিক রিদম সম্বন্ধে কমেন্ট করবা, whether there is any significant arrhythmia or not. If there is significant arrhythmia, you have to mention whether this is tachyarrhythmia or bradyarrhythmia and the type of arrhythmia. এটা বলতে হবে যদি তুমি ওই ট্রেসিং দেখে বোঝো। নো সিগনিফিক্যান্ট এসটি ডেভিয়েশন, এটাও তোমার কমেন্ট করা উচিত। তাহলে আমাদের এইটা হচ্ছে মেইন কথা, এটা নিয়ে আর বলবো না। হ্যাঁ, এখন হল্টারের এত উন্নতি হয়েছে, আমার চেয়ে তোমরা এটা ভালো জানবা, সেটা হচ্ছে যে এখন কোন স্মার্টফোন ক্যান ডিটেক্ট অ্যারিথমিয়া, and in future many functions of the Holter may be taken up by the smartphones like iPhone or other smartphones. Apple Watch 4 এখন তো 5 চলে আসছে, সেটাতেও কিন্তু কিছু কিছু অ্যারিথমিয়া ডিটেকশনের ব্যাপার স্যাপার আছে। তো ঠিক আছে, এটার সাথে আমি আমার আজকের ক্লাস তোমাদের শেষ করে ফেলছি। এটা হচ্ছে কি ফুল জানো? জাফরান। জাফরান, গুড। তো ঠিক আছে, হ্যাঁ তোমাদের শেষ। এবার কারো কোনো প্রশ্ন থাকলে বলো। বলো জাহিন, ফরিদ, বলো। জাহিন, ফরিদ, সবাই বলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ইমাম বলতেছিলাম, স্যার ডক্টর ইমাম স্যার ফেজবি। হ্যাঁ বলো, এই নাম বলো। স্যার রাত্রের বেলা মানে ঘুমানোর সময় মানে সর্বোচ্চ কতটুকু পজ গেলে স্যার এটা সিগনিফিকেন্ট ধরবো স্যার? হ্যাঁ ঠিক আছে, এটা খুব ভালো প্রশ্ন। আসলে না, এটার খুব হার্ড এন্ড ফাস্ট কোনো নাই, তবে সাধারণত 2.5 সেকেন্ড ধরা হয়। 2.5 সেকেন্ডস এর মধ্যে সাধারণত পজগুলো থাকে। যদি এর চেয়েও বেশি থাকে তাহলে সেটা অ্যাবনরমাল হতে পারে। কিন্তু all the poses should be correlated with symptoms before implanting pacemaker or giving any particular treatment. আমার মনে হয় তোমরা পড়াশোনা করো, যদি এরপরে কোনো প্রশ্ন থাকে পরে আমাকে জানাও, পরের ক্লাসে আমরা আলাপ করতে পারবো। ঠিক আছে, লাভ হলো তোমাদের? জি স্যার। ঠিক আছে, হ্যাঁ তাহলে থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।